আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মরক্কো ট্রাভেল গাইড ব্লগ। উত্তর আফ্রিকার এক জাদুকরী দেশে। বিশেষ করে বর্তমানে আমি আছি মরক্কোর কাসাবালাঙ্কাতে। আপনাদের জন্য ট্রাভেল গাইড ব্লগ করতেছি আমি পুরো দেশটা ভ্রমণ শেষে। আজকে রাতে আমার ফ্লাইট, সো যাওয়ার আগে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা, কোথায় থেকে ভিসা করলাম, কিভাবে হোটেল বুকিং করলাম, এয়ার টিকিট কিভাবে চিপ কাটা যায়, এ টু জেড আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তো চলেন ব্লগ শুরু করা যাক। ব্লগ শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন, আপনারা চাইলে আমার সকল প্ল্যাটফর্মে এড হয়ে যেতে পারেন, স্পেসিফিক্যালি ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক এবং ইউটিউবে। সেম নেম রুহান ব্লগ, সব জায়গায়। তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক। ব্লগ শুরুর আগে আমি আপনাদেরকে বলি ভিসা প্রসেসিং নিয়ে। ভিসা প্রসেসিং মরক্কোর জন্য খুবই সহজ এবং খুবই এফিশিয়েন্ট। তার ভিতর সহজ হলো যে যদি আপনার দুবাইয়ের রেসিডেন্ট কার্ড হোল্ডার হয়ে থাকেন, তাহলে ই ভিসা উইদিন 1 ডে আপনি পেয়ে যাবেন, জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করার মাধ্যমে। কিভাবে করবেন? গুগলে লিখে সার্চ করলে হবে যে মরক্কো ই ভিসা পোর্টাল। একদম সহজ। এক। দ্বিতীয়ত হলো যে যদি আপনার দুবাই অথবা জিসিসি কান্ট্রির কোনো রেসিডেন্ট কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে মরক্কোর দূতাবাসে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, স্টিকার ভিসা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তবে যদি আপনি ফিজিক্যালি গিয়ে ভিসা করতে চান, একটু জটিলতা পোহাতে পারেন। কিছু সময় হয়তো আপনার ইনভাইটেশন লেটার লাগবে, এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময় খেয়াল রাখবেন আপনার ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এবং ইনভাইটেশন লেটার সহ রিটার্ন যে করবেন ওই তথ্য আপনাকে কিন্তু জমা দিতে হবে। তারপরে যদি না বুঝেন, নিকটস্থ যে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন, তবে সবকিছু নিজে করা ভালো এবং নিজে করা আমি মনে করি সবচেয়ে বেস্ট ওয়ে। এবং যদি প্রাইজের কথা বলি, মাত্র আপনার 5 থেকে 8 হাজার টাকা খরচ হবে ভিসা প্রসেসিংয়ে মরক্কোর, ই ভিসা বলেন অথবা ফিজিক্যাল। বাট যদি কোনো ট্রাভেল এজেন্সিতে করেন, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো আপনার কাছ থেকে এক্সট্রা একটা চার্জ দিবে, বিকজ সবারই সময়ের দাম আছে। তারা যদি আপনার হয়ে ভিসা প্রসেসিং করে, ডেফিনেটলি ওরা 2 থেকে 5 হাজার অথবা এরও অধিক ওরা টাকা চার্জ করতে পারে। সেটা ট্রাভেল এজেন্সি বেঁধেই কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়ে। তো আপনাদেরকে আশা করি আমি ভিসা প্রসেসিং নিয়ে আইডিয়া দিতে পারছি। দ্বিতীয়ত কথা হলো যে এখন এয়ার টিকেটের ভিতর সবচেয়ে আরামদায়ক এয়ারলাইন্স কোনটা এই রুটে? আমি যদি বলি, এখানে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, ডাইরেক্ট কোনো ফ্লাইট পাবেন না। এখানে কিন্তু খুব ভালো ভালো এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে ট্রানজিট হয়ে। ঢাকা থেকে আপনি দুবাই ট্রানজিট হয়ে যেতে পারেন এমিরাতে, প্রাইসটা অনেক বেশি পড়বে, অথবা ইথিওপিয়ান এয়ারলাইন্স আছে, অথবা সৌদি এয়ারলাইন্স, কাতার, অনেক মানে অপশনের অভাব নেই। বাট প্রাইস প্রচুর পরিমাণের। তবে আপনি যদি বিমানের টিকিট কাটেন, মিনিমাম 1.5 থেকে 2 মাস আগে আপনি বিভিন্ন অফারে কাটতে পারেন। বিশেষ করে এয়ার আরাবিয়ার সস্তা টিকিট পাওয়া যায়। এছাড়া যদি আপনি মনে করেন না, আমি ছোট বিমানে যাব না, টার্বুলেন্স ভয় লাগে, একটু 2, 4, 10 হাজার বাড়তে যাক, তাহলে আপনি কিন্তু সৌদি আরবের এয়ারলাইন্স চুজ করতে পারেন। সৌদি এয়ারলাইন্স খুবই মানে কমফোর্টের ভিতর পেয়ে যাবেন। কী কারণে বলতেছি, আমি কিন্তু সৌদি এয়ারলাইন্সে করে আসছি। বিমানটা ছিল বোয়িং 777, এবং ড্রিম লাইনার খুবই জোস এবং খুবই অসাধারণ। এটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করছি। বিশেষ করে কিন্তু আমি আমার এই চ্যানেলে বিভিন্ন এয়ারলাইন্স রিভিউ করে থাকি, কোন এয়ারলাইন্সের বিমানের মডেল, দেন ওদের খাবার দাবার, স্টাফদের বিহেভিয়ার, চেক ইন, দেন লাগেজ রিসিভিং, সব কিছু মিলে আপনার একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমার প্লেলিস্টটা কাটতে পারেন। পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সের কিন্তু আমি ব্লগ করে রাখছি অলরেডি, যেটা আপনি ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, বাংলাদেশ, হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম, মানে অর্ধ শতাধিকের উপরে। তো আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। তো টিকিট কাটার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি 1 মাস আগে কাটার জন্য, অথবা আপনি 15 দিন আগে। ইনস্ট্যান্ট কাটতে গেলে প্রচুর পরিমাণে, অ্যাপ্রক্সিমেটলি $1000 উপরে চলে যাবে। আর যদি আপনি মানে আগে পূর্ব প্রস্তুতি নিয়ে টিকিট কাটেন, তাহলে সেটা আপনার পড়ে যাবে $700 থেকে $800 ভিতরে। ওকে, আমরা ভিডিওতে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শর্ট ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ টাইনা খিচে ভিডিও লম্বা করে আপনাদেরকে বোরিং করতে চাই না। ভিসার আইডিয়া পেয়ে গেছেন, এয়ার টিকিট পেয়ে গেছেন। ওকে, এখন কথা হলো প্রয়োজনীয় নথিপত্র। ইমিগ্রেশনে কি কি জিনিস আপনাকে খুঁজতে পারে, কি কারণে আপনাকে রিটার্ন করতে পারে, এটা খুবই জানা দরকার। প্রথমত, আপনি যখন ভিসা পেয়ে যাবেন, টিকিট কেটে যাবেন, তখন ইমিগ্রেশনে আসবে এক ঝামেলা। আমাদের বাংলাদেশে কিছু নবাবের নাতিরা আছে যারা ইমিগ্রেশনে বসে থাকে। বাংলাদেশের সবচেয়ে মূর্খ ইমিগ্রেশন অফিসার থাকলে এটা আমাদের বাংলাদেশের পুলিশ অফিসাররা। আমি একজন ব্লগার হয়ে কথা বলতেছি, আমার মতো লোকের ওরা 2 থেকে 3 ঘন্টা টেবিল টু টেবিল ঘোরায়, ছোট স্যার, বড় স্যার, ম্যাডাম, হ্যান ত্যান, মানে হয় তারা যে মানে প্রেসিডেন্টের নাতি। এমন রাগ ওঠে মানুষ। আমি মনে করি সরকারি কর্মচারী, পুলিশ অফিসার হলো যে পাবলিকদের সার্ভেন্ট, সেবক। তা না, তাদেরকে মনে হয় যে আমরা মানে কোনো জমিদারের বাড়িতে গেছি, ওরা ওদের স্যারের খুশির মতো। এত বেয়াদব অফিসার গুলা বাইরে খাড়া করে রাখবো, মানে এক একটা ফাইল নিয়ে 1 ঘন্টা কাটবো। অর্ধ শতাধিক দেশ ঘোরার পর আমার মতো লোকের ফাইল নিয়ে ওরা মানে টানা নানা করে, মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মঞ্চে কিছু একটা বলে ফেলে, কিন্তু ইমিগ্রেশন অফিসারের হাতে রাইট আছে চেক করার। তো এই কারণে ওরা এই সুযোগটা নিয়ে অসৎ ব্যবহার করেছে। যাওয়ার সময় খেয়াল রাখবেন,
রিটার্ন টিকিট কনফার্ম লাগবে। এক, হোটেল বুকিং যতদিন থাকবেন অতদিনের হোটেল বুকিং নেবেন সবসময়, না হলে কিন্তু আপনাদেরকে ফেরত দিবে। ও কিছু বর্তমানে মূর্খ ট্রাভেলার আছে যারা 1-2 দেশ ঘুরে সবাইকে বুদ্ধি দেয় যে একদিনের হোটেল বুকিং করবেন, বাকিটা ওইখানে গিয়ে এদিক ওদিক ম্যানেজ করবেন, তাহলে ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত পাঠাতে পারে। তৃতীয়ত আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, যতদিন থাকবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স এটা মাস্ট বি লাগবে। এবং হলো যে আপনি যে যাবেন আপনার একটা প্ল্যান করবেন, কোথায় কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কখন রিটার্ন করবেন। ইমিগ্রেশন অফিসার যখন কোয়েশ্চেন করবে তখন এগুলো রিপ্লাই দিতে হবে। বাংলাদেশ এগুলো করে না, এগুলো আপনার দেশের বাইরে করবে। বাংলাদেশ অফিসার শুধু এটা এভাবে ধরবে, পাসপোর্ট ধরে বলবে যে কোথায় যাচ্ছেন, মরক্কো। ওকে, আপনি স্যারের সাথে দেখা করেন, ওই টেবিলে যান। ওই টেবিলে গেছে ও 1 ঘন্টা পাশে মনে করেন একটা দুইটা লোক বসবে, একটা নারী অফিসার, ও ওরে নিয়ে নাটক করবে কতক্ষণ, নাটক করে দেখে গাইডা গুইডা পরে বলবে আলফা 1 আলফা 3 আসো। ওই এগুলা বলে আসবে, এটা ও আবার চেক করবে, স্যার সব তো ওকে আছে, আমরা কি একটু ভিতরে দেখাবো? পরে বলে আপনি আমার সাথে আসেন। আবার নিয়ে ভিতরে কোন এক ম্যাডাম আছে, ওর দ্বারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওইখানে পাক্কা 1-1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা লাগে ফেলবে। এই হলো একটা বাজে অভ্যেস ওদের। তো বাংলাদেশে এটা আপনি মাথায় রাখবেন যে ওরা এগুলোই করবে, মানে এটা ওদের স্বভাব, মানে এটার প্রবলেম ওদের। ওরা জানবে না যে ইমিগ্রেশন অফিসারের কাজ কি, সে অথেন্টিক ট্রাভেলার কিনা, তার ডকুমেন্ট যাচাই কিনা, আমার যে ভিসা চেক এটা পর্যন্ত ওরা জানে না। পরে আমি আমার জিমেল এবং হলো যে আমার যে ফাইল নাম্বার ছিল ওইটা দিয়ে আমি ওদেরকে হেল্প করছি যে দেখেন এইভাবে ভিসা চেক করো। আর জানে না যে ই ভিসা হয়ে থাকে মরক্কোর, দুবাই রেসিডেন্ট কার্ড থাকলে। ওকে, তো আপনি ইমিগ্রেশনের জন্য হেলথ ইন্স্যুরেন্স, রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং হলো যে আপনার ট্রাভেল প্ল্যান করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না, আপনি যেতে পারবেন, আসতে পারবেন। হোটেল বুকিং, হোটেল বুকিং চেষ্টা করবেন আপনি এগোডা থেকে কাটার জন্য। এগোডাতে সবচেয়ে সস্তা পাওয়া যায়, তারপর বুকিং.com, তারপর trip.com। তো 4টা অ্যাপসই রাখবেন, অথবা গুগলে সার্চ করবেন কোন অ্যাপসে সস্তা বেশি, বিভিন্ন অফার দিয়ে দেখবেন। আপনি যদি পার $10 করে মানে বাঁচান, একদিন হোটেল বুকিংয়ে 10 দিন $100 বেঁচে যায়, যা বাংলা 12,500 টাকা। তো এটা খেয়াল রাখবেন। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি সবসময় এগোটাটা ইউজ করি, এবং এখানে বিভিন্ন অফার দিয়ে থাকে। এই জিনিসগুলো মানে আমার খুব নিতে ভালো লাগে। এবং যখনই হোটেল বুক করবেন, সেন্টার যেখানে টুরিস্টরা থাকে ওখানে থাকার চেষ্টা করবেন। চিপা চাপাতে গেলে আপনি যদি নতুন ট্রাভেলার হন, অথবা মনে করেন 2-4 দেশটা ঘুরছেন, 4-5টা দেশ ঘুরছেন, তারপর আপনার জন্য প্রবলেম হয়ে যাবে, কারণ আশেপাশে রেস্টুরেন্ট পাবেন না, মেট্রো পাবেন না, অথবা হলো যে অনেক এই খাবার দাবারে, তারপর টুরিস্ট স্পট মানে দর্শনীয় স্থানে যেতে আপনার কিন্তু প্রবলেম হবে। যখনই সার্চ করবেন, হেল্প নেবেন চ্যাট জিপিটি, যে আমি কাসাবালাঙ্কাতে থাকবো, ওইখানে সেন্ট্রালে কয়েকটি হোটেল রিকমেন্ড করো। ওই হোটেলগুলো বিভিন্ন অ্যাপসে গিয়ে সার্চ করবেন কোনটাতে কত প্রাইস। তাও যদি আপনার দেখতে না পারেন, গুগলে গিয়ে ওই হোটেলটা সার্চ করলে দেখবেন ওইখানে প্রত্যেকটা অ্যাপসে কোন অ্যাপসে কত ডলার। আমি আপনাদেরকে সহজ ভাষায় আমার মুখের ভাষায় বলতেছি, আপনাদেরকে গ্রাফিক্স আর বিভিন্ন ধরনের আকৃতি না দেখায় মুখে আপনারা বুঝে নেবেন। তো এইভাবে করে বাছাই করবেন হোটেল বুকিং। হোটেল বুকিং বাছাই করার পর আপনি হোটেল বুক করে নেবেন। তারপরে হলো যে আপনি যাতায়াতের জন্য এখানে আমরা কি কি জানলাম, ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, ইমিগ্রেশনে কি কোয়েশ্চেন করতে পারে, এবং হোটেল বুকিং। এখন হলো যে আমরা যাতায়াত ব্যবস্থা, এখানে হলো যে ট্যাক্সি চলে, ইনড্রাইভ চলে। ইনড্রাইভ ওরা ইলিগাল বলে থাকে, বাট এখানে চলে। ইনড্রাইভে সবচেয়ে সস্তা আপনি ঘুরতে পারবেন, ট্যাক্সি প্রচুর পরিমাণের দাম এখানে। এই ট্যাক্সিতে উঠলে আপনার মাথা ঘুরা যাবে। এটা হলো যে দুবাইয়ের মতো দেড়হাম, এখানকার কারেন্সিকে বলে দেড়হাম। এক কারেন্সি সমান 12.5 টাকা এই সমতুল্য, 12.5 বা এর অধিক পড়ে। তো এখানকার খাবার দাবার অনেক দাম বেশি, ট্যাক্সি প্রচুর দাম। হোটেলটা মোটামুটি অ্যাভারেজ কস্টে পেয়ে যাবেন। 4 স্টার হোটেলে আমি আছি, সেটা আমার প্রাইস পড়ছে পার ডে $30, সাথে ব্রেকফাস্ট ফ্রি। বাট এটা আমার হলো যে অফার ছিল, বাকি আপনাদের জন্য থাকবে বলে এটা শিওর না। যাতায়াতের জন্য সবসময় ইনড্রাইভটা নামাই নেবেন আসার সময়। গ্রোবো অ্যাপস নামাবেন ফুডের জন্য, ইন্ডিয়ান ফুড সার্চ করলে পেয়ে যাবেন, পাকিস্তানি ফুডও আছে এখানে। পাকিস্তানি বিভিন্ন ফ্যামিলি এখানে বসবাস করে, যারা কিনা ট্যুরিস্টদের জন্য খাবার রান্না করে। আপনি যদি একদিন আগে ফোন দেন, গুগলে গিয়ে সার্চ করে ওদের নাম্বার কালেক্ট করে নিয়ে যাবেন, একদিন আগে ফোন দিলে ওরা আপনাকে খাবার দাবার রেডি করে দিয়ে যাবে। তো আমি ব্লগ করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল, যে আমি রাতের বেলা খাবার অর্ডার দিছিলাম। তো আমার খাবারটা আমি একটা ভয়েস দিয়ে দিচ্ছি, ট্যাগ দিয়ে দিচ্ছি, প্লিজ মেক ইট স্পাইসি। ওকে, তো এই হলো, আমি ওনাকে ট্যাক্স দিছি, আমার জন্য দুপুর 1:30 বাজে খাবার চলে আসবে। আলু পোস্ত অর্ডার দিছি আমি। ওকে, যাতায়াতের জন্য ইনড্রাইভ সবচেয়ে বেস্ট, অথবা এখানকার হলো যে আপনি ট্যাক্সি, ট্যাক্সিতে প্রচুর দাম বেশি। তৃতীয়ত হলো যে আপনি বড় শহরগুলোতে যদি যেতে চান, তাহলে সবসময় এখানে ট্রেন ইউজ করবেন। খুবই আরামদায়ক, খুবই সস্তা এবং খুব দ্রুতগামী, কোনো ধরনের হ্যাসেল নেই, ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায়। আপনি কোথায় কোথায় ঘুরবেন ওইটার উপর প্ল্যান করে আপনি যাতায়াত ব্যবস্থা করবেন। যাতায়াত ব্যবস্থার জন্য ট্রেন মাস্ট বি রাখবেন, অথবা ইয়ারেও যেতে পারেন। ট্রেনে সস্তা, সময় বাঁচে এবং আজারে ঝামেলা ছাড়া। কারণ আপনার এখানে হলো যে প্রত্যেকটা শহরে কিন্তু ট্রেন কালেকশন আছে। এটা কিন্তু উত্তর আফ্রিকা, তো আফ্রিকার অনেক দেশে কিন্তু ট্রেন নেই, বাট এখানে আছে।
আর এখান থেকে মাত্র 18 কিলোমিটার দূরত্ব হলো যে আপনার ইউরোপ, স্পেন। তো আপনারা ওই ধরনের মেন্টালিটি নিয়ে আইসেন না যে গেম টিম করবেন প্লিজ। এক বাঙালিরা আমাদের পুরো জাতিকে বিব্রত করতেছে। দেখেন প্রবাসী ভাইদের প্রতি আমার অনেক সম্মান ভালোবাসা, বাট কিছু কিছু দুষ্ট এবং হলো যে অসাধু মানুষ যারা প্রবাসী ভাইদেরকে মাথা ব্রেন ওয়াশ করে গেম মারার চিন্তা করে, এক একজনের লাখ লাখ টাকা খরচ করে ওদের জীবন ঝুঁকি নিয়ে। এসব কাজ করবেন না, দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এবং আমাদের মতো ট্রাভেলার যারা আছে, আমরা যে পরিমাণ প্রবলেম ফেস করি জানেন। আমরা বাংলাদেশি জাতি হিসেবে মোটামুটি অনেক উন্নত হলেও আমাদের স্বভাবগতভাবে আমরা অনেক পিছিয়ে। অনেক দেশ আমাদের ভিসা বন্ধ করে দিছে। অনেক ইমিগ্রেশন অফিসাররা আমাদেরকে দেখলে নানান ধরনের কোয়েরি করে। এটা একমাত্র হলো যে এই যে দুষ্ট কিছু লোক যারা গেম মারে তাদের জন্য। ওকে, তো মরক্কোতে এসে স্পেন যাওয়া যায়, ইউরোপ যাওয়া যায়, এই ধরনের প্রলোভনায় কখনো পড়বেন না। ইউরোপে যেতে চাইলে মাত্র আপনার 4 থেকে 8 লাখ টাকা খরচ করে বৈধভাবে যান। যদি নিজে পারেন, না পারলে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নেন, বিশ্বস্ত। ওই গেম করার চিন্তা নিয়ে কিন্তু কখনো মরক্কোতে আসেন না, আপনাদেরকে বলে রাখি। যাতায়াতের ব্যবস্থা বললাম আমরা, এখন আপনাদেরকে খাবার দাবার বলি। এখানকার সবচেয়ে ফেমাস খাবার হলো যে তাজিন। এত সুস্বাদু, বিফ সাথে পটেটো এবং টমেটো অ্যান্ড বিন দিয়ে তৈরি করে বিফ কাজিন। তো এই কাজিন খাইতে খুবই সুস্বাদু, বিফ, চিকেন, দেন হলো যে আরো অনেক ধরনের। তাজিন মানে হলো যে আমরা সবজি যেরকম, একটা হলো যে আপনার মাটির হাঁড়িতে 3 পিস গরুর মাংস দিয়ে, সাথে হলো যে 3 পিস আলু দিবে, 2টা টমেটো দিবে, একটা শিমলা মরিচ দিবে, সাথে হলো যে কিছু বিন দিবে। এগুলা দিয়ে এটাকে মানে দম দিয়ে আপনার হচ্ছে রান্না করে মোটামুটি ভালো সুস্বাদু হয়ে আপনার ট্রাই করতে পারেন। অথবা কুসকুস, প্রত্যেক শুক্রবারে স্পেশাল খাবার। আমরা যেরকম বিরিয়ানি খাই, এখানে হলো কুসকুস। কুসকুস এটা চাউলও না ময়দাও না, এক ধরনের দানা দিয়ে তৈরি করে কুসকুসটা। এটা বিফ কুসকুস হতে পারে অথবা চিকেন। অসাধারণ টেস্ট, আপনি ট্রাই করবেন, মাস্ট বি। এছাড়া এখানে আপনি পেয়ে যাবেন ব্রেড, এখানে খুবই প্রচলিত খাবার। দেন হলো পরোটা, যেটা চাপাতি বলা হয়, মানে সিমিলার বাংলাদেশের মতো খাবার। তবে এখানে হলো যে জালটা পাওয়া যায় না খুবই। আর খাবারগুলো মাঝে মাঝে চেক করে খাবেন, প্রচুর দাম, 70 দিরহাম থেকে আপনার 200 দিরহাম পর্যন্ত। আমি প্রায় সময় খাবার খেলে আমার 200 দিরহাম 300 দিরহাম চলে যায়। মানে আমার চোখে ক্ষুধা, এইটা অর্ডার ওইটা অর্ডার সেটা অর্ডার করে খায়, একটু খেতে পারি না। দেখতেও অসম্ভব লেভেলে সুন্দর। প্রথমবার যদি আপনি ট্রাভেল করেন আপনার কাছে ভালো লাগবে না, বা ফ্রিকোয়েন্স ট্রাভেলার হলে খাবার দাবার খুবই পছন্দ হবে। তবে তাজিন, কুসকুস এই দুইটা মাস্ট বি ট্রাই করবেন। এন্ড ফিশটা ট্রাই করেন না। প্রায় হোটেলে আমি গিয়ে ফিশ ট্রাই করার চিন্তা করছি, এত বাজে গন্ধ, আল্লাহ আকবার, এটা আমি নিতে পারিনি। ফিশটা মনে হয় নিজেই দেখে শুনে খাওয়া ভালো। অথবা আপনি যদি আমার মতো প্রো লেভেলের ট্রাভেলার হন, এয়ারবিএনবিতে রুম বুক করবেন, করে বাংলাদেশ থেকে মশলা এনে মাঝে মাঝে আপনি সুপার শপ থেকে কিছু কিনে রান্না করে খেয়ে ফেলবেন। আমি এখানে কিছুদিন আগে গেছিলাম মার্কাসে, ওখানে গিয়ে আমি কি করছি, ভাত রান্না করে আমি ডিম কিনে আনছি, ডিম দিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলছি। একদিন বিফ রান্না করছি, একদিন আপনার হলো যে ল্যাম্ব, একদিন চিকেন। তো এটা আপনি করতে পারেন। এটা ট্রাভেলার উপর নির্ভর। নর্মাল ট্রাভেলার হলে আপনি চেষ্টা করবেন অ্যাপস নামানোর জন্য। অ্যাপস থেকে আপনি অর্ডার করে ফেলবেন, অথবা গুগলের হেল্প নেবেন। অথবা আপনি আপনি যে রেস্টুরেন্টে উঠবেন ওদেরকে বলবেন যে আমাকে একটা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি হালাল রেস্টুরেন্টে নিয়ে যান। এখানে হালালই পাবেন, 80% মানে রেস্টুরেন্টই হালাল, এটা মুসলিম কান্ট্রি। তো আপনাদেরকে আমরা কি কি বলছি, এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থা, ইমিগ্রেশন, ফুড। আমরা আর কি কি ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি, কোথায় কোথায় ভ্রমণ করবেন। দেখেন, সব মাস্ট বি ফেজে যাবেন। পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় একটা মহিলা তৈরি করছিল। আমাদের দেশের মেয়েরা যেরকম এখন আন্দোলন নিয়ে ওই হয়ে গেলাম কি চাইতেছিলাম হেসা হয়ে গেলাম ডট ডট, এই মানে এত ফালতু। আমাদের দেশে কিছু সংখ্যক মেয়েরা এটা নিয়ে আন্দোলন করে, ওইটা নিয়ে আন্দোলন করে, আর দেশের বাহিরে এসে দেখেন এখানকার মেয়েরা মানে বিশ্বজয় করে ফেলছে। কেউ বিশ্ববিদ্যালয় তৈরি করছে, কেউ এটা তৈরি করছে, কেউ ওইটা তৈরি করছে, সমাজের বিভিন্ন কাজে লাগছে। আর আমাদের দেশের কিছু থার্ড জেন্ডার মেয়েরা এগুলো আইসা ওইগুলো মানে পুরাই মানে অসহ্য লেভেলের একটা, মানে কি চলে না আমাদের দেশে বলেন। মানুষ অধিকার পাইলে এত কিছু করে। হ্যাঁ, মেয়েরা তাদের বলে হেস্যা আর বেশ্যার অধিকারের জন্য মাঠে নাইমা জায়গা, এইটা করে ওইটা করে। আর এখানকার মহিলারা বিশ্বাস করবেন না, মানে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে বিশ্ববিদ্যালয় তৈরি করে নিজের জাতিকে উন্নত করার জন্য, শিক্ষিত করার জন্য। তো আপনি ডেফিনেটলি ফেজে যাবেন। বিশ্বের 900 বছরের পুরানো এখানে কিছু হলো গলি আছে, বাজার আছে। দেন ফেজাল বালিতে আপনি যাবেন, দেন আপনি ইয়াতে যাবেন, বিশ্ববিদ্যালয়টা ভিজিট করবেন ডেফিনেটলি। এটা ফেজে পেয়ে যাবেন, অসম্ভব লেভেলের সুন্দর শহর, খুবই মানে গজব লেভেলের ভালো। আপনি ইসলামিক কৃষ্টি কালচার, খাবার দাবার সবকিছু পেয়ে যাবেন। সো ফেজ, মার্কাশ, এই দুইটা আপনি ডেফিনেটলি কিন্তু আপনার ট্রাভেলের প্ল্যানে রাখবেন, এই দুইটা সিটি। তারপর হলো যে কাসাবালাঙ্কা, রাবাত ঘুরতে পারেন। এরপরে আপনি আরো অনেক জায়গায় যেতে পারেন। তো আপনি 4টা প্ল্যান মাস্ট বি রাখবেন, রাবাত, কাসাবালাঙ্কা, ফেজ, মার্কাশ। এই 4টা শহর মাস্ট বি ঘুরবেন। কয়দিনের জন্য প্ল্যান করবেন আপনি? মিনিমাম 5 দিন। 3 দিন 2 দিনের প্ল্যান নিয়ে আসেন না, আইতে যাইতে 2-3 দিন চলে যাবে বাংলাদেশ থেকে। তো এই প্ল্যান নিয়ে কখনো আসেন না, মিনিমাম 5 ডে।
আমি যদি বলি ভালো একটা প্ল্যান চান তাহলে 15 দিন অথবা 10 দিন অথবা 7 দিন। আর যদি সময় একবারে কম থাকে তাহলে 5 দিন। একটা দেশে লাখ লাখ টাকা খরচ করে আইসা আপনি আইসা শুধু হাজিরা দিয়ে পাসপোর্ট বাড়ি করার জন্য আসবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ। এই দেশে আসলে চেষ্টা করবেন আপনি ইসলামিক কৃষ্টি কালচার এবং এই দেশের রুলস রেগুলেশন মানার জন্য। আমি আমার ব্লগটা কমপ্লিট করতে যাচ্ছি, কিছু পরামর্শ দিই। দিন শেষে একজন ট্রাভেলার হিসেবে যাই করেন না কেন, আপনি বাঙালি, আপনার সাথে আমাদের 20 কোটি বাঙালির চরিত্র বহন করে। আজকে আমির খান যদি একটা বাজে কাজ করে যায় এই দেশে, পরে বলবে বাঙালি খারাপ। তো যখন যে দেশে যান চেষ্টা করবেন এমন কিছু কাজ করার জন্য যাতে আপনাকে দেখে আপনার দেশকে বিচার করে। যেমন কাতার বিশ্বকাপে জাপানি কিছু লোকজন এসে স্টেডিয়াম থেকে ময়লা পরিষ্কার করে ব্যাগে করে নিয়ে যাওয়াতে জাপানের নামও মানে সবার মুখে মুখে চড়াই গেছে। কত ভদ্র শিক্ষিত জাতি, অথচ 4 থেকে 5টা লোক স্টেডিয়াম থেকে কিছু ময়লা কুড়িয়ে সাথে করে নিয়ে গেছে। এর থেকে কি বোঝানো হয়েছে? 4-5 জন পুরো দেশের নাম কিন্তু উঁচু করছে। আর আমাদের দেশে কি হয়, আর 10 জন দেখবেন হলো যে দালাল আসবে, আইসা কি করবে, 20-30 জন বাঙালিকে নিয়ে 10 লাখ 15 লাখ টাকা মারে ওদেরকে এখানে আইনা গেম করানোর চেষ্টা, স্পেনে পাঠানোর চেষ্টা করে ওদেরকে ফালায় চলে যাবে। পরে ইমিগ্রেশন অফিসার আমাকে আপনাকে পুরো বাঙালি জাতিকে ধুয়ে ফেলবে। তো এমন কোনো কাজ করবেন না যাতে আমার দেশের এবং আমাদের বদনাম হয়। সবসময় মাথায় রাখতে হবে আমি এক ব্যক্তি পুরো 20 কোটি বাঙালির পরিচয় বহন করতেছি যখন একটা দেশে ভ্রমণ করতে যাই। আমি ভালো আচরণ ভালো সৎ ব্যবহার করে গেলে সবাই বলবে না বাঙালি ভালো। তো আমরা একজন এক ব্যক্তি থেকে 10 থেকে 100 ব্যক্তির মানে এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ভিতরে পরিবর্তন আনতে পারি। আজকে আমি ভালো কাজ করে গেলে আমার পরবর্তীতে যারা এই দেশে আসবে তাদের প্রতি ওই লোকজনের সম্মান বেড়ে যাবে। তো সবার প্রতি এই অনুরোধ জানিয়ে আমির খান আজকের মতো মরক্কো থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো দেশের ব্লগে। এছাড়া যদি হাতে সময় থাকে পৃথিবীর অর্ধশতাধিক দেশ ভ্রমণ করছি আমি, ওগুলোর ব্লগগুলো দেখে আসতে পারেন। বিশেষ করে গ্রামের ভিলেজ ব্লগ, ইয়া ট্রেন ব্লগ, দেন হলো যে বিভিন্ন দেশের লোকজনের ঘরবাড়ি দেখতে কেমন, কৃষি জীবনযাপন কেমন, মানে ভিন্ন কিছু দেখতে চাইলে ভিন্ন চোখে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টগুলো ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।